চলতি অর্থবছর শেষে অর্থনীতির প্রায় সব সূচকে গেল বছরের একই সময়ের তুলনায় নিম্নমুখী। কমেছে রিজার্ভ, বিদেশি বিনিয়োগও। সুখবর নেই রপ্তানি আয় কিংবা রেমিটেন্সেও। বেড়েছে ঋণের সুদ হার। রয়েছে মূল্যস্ফীতি এবং ডলারের সংকটও। এই অবস্থায় কাল 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থনীতির বর্তমান ধারা ও আসছে বাজেট নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর অর্থনীতিবিদ ডক্টর জুলফিকার আলী। ডক্টর জুলফিকার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমে জানতে চাই, বেশ কিছু সূচকেই আমরা পিছিয়ে পড়েছি। যদি গত বছরের তুলনায় যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে এখনকার যে সূচকগুলি রয়েছে সেগুলো বেশ নাজুক। এই বিষয়টা নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই, এর কারণ কি? আপনার ডিভাইসটি আনমিউট করে নেবেন। সরি, না, প্রথমে আমি শুরু করতে চাই একটু ইতিবাচক ভাবেই। আমরা যদি বলি যে না, আমরা বিভিন্ন সূচকে ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছি, অর্থনীতির অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাহলে মানে পুরো চিত্রটা হয়তো যথাযথভাবে চিত্রায়ন করা হবে না। আমি বলতে চাই এই যে সাম্প্রতিক সময়েও আমরা আমাদের অনেক সূচকে, অর্থনৈতিক এবং সামাজিক সূচকে আমাদের পাশাপাশি দেশের তুলনায় আমরা কিন্তু যথেষ্ট ভালো অবস্থানে ছিলাম বা আছি। কোভিড মোকাবেলা থেকে শুরু করে পরবর্তীতে বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলা, সেই অবস্থার মধ্যে আছি। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমাদের টাকার অবমূল্যায়ন, তারপরে হচ্ছে ইন্টারেস্ট রেট এবং অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি, সবকিছু মিলে এই মুহূর্তে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি। সেই মূল্যস্ফীতিটা, যেটি আপনারা আপনাদের রিপোর্টের মধ্যে বললেন যে গতবার এই সময়ের তুলনায়ও বেড়ে গিয়েছে, ডাবল ডিজিটে চলে গিয়েছে। এই মূল্যস্ফীতির তো একটা নেতিবাচক প্রভাব নিঃসন্দেহে ভোক্তা শ্রেণীর উপর পড়ে, এবং সেই যে প্রভাবটা পড়ে সেই প্রভাবটা সব ভোক্তা শ্রেণীর সাথে সমভাবে পড়ে। নিঃসন্দেহে এটা নিম্নবিত্ত, দরিদ্র, হতদরিদ্র এবং ভালনারেবল যে গ্রুপ আছে তাদের উপরে প্রভাবটা বেশি পড়ে। তাদেরকে মানে খাওয়া কমিয়ে দিতে হয়, অন্য এসেনশিয়াল খরচের মাত্রাও কমিয়ে দিতে হয়, ডিসসেভিং করতে হয় এবং অ্যাসেট সেল করে তাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। সেই অ্যাডজাস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে এবং আশা করা যায় সেই পদক্ষেপগুলো ইতিবাচক ফল দিলে এটা ওভারনাইট ফিক্সড হবে না, কিন্তু গ্রাজুয়ালি এটা যদি ইতিবাচক ধারায় ফিরে আসে মূল্যস্ফীতির বিষয়টি, এবং সেই সাথে আপনি রিজার্ভের কথা বললেন, টাকার অবমূল্যায়ন, এটা যৌক্তিক কারণে টাকা অবমূল্যায়নটা করতে হয়েছে। আশা করা যায় সেটা এই মুহূর্তে চাপ তৈরি করছে, কিন্তু সেটা একটা স্থিতিশীল পর্যায়ে চলে আসবে। ডক্টর জুলফিকার আলী, যখন অবমূল্যায়নের কথা চলেই এলো আমাদের মুদ্রার, ডলার রেট নিয়ে একটি প্রসঙ্গ তুলতে চাই। সেটি হচ্ছে গেল বছর যেখানে ডলার রেট ছিল 160 টাকা, সেখানে আমরা এই বছর সেটি 117 থেকে 120 থেকে 25 পর্যন্ত ঠেকছে। তো সরকারি যে দেনা পরিশোধের চাপও তো আরও বাড়ছে এবং বড় চ্যালেঞ্জে পড়ছে অর্থনীতি। এই যে চাপটা, সেটা আসলে কীভাবে সামাল দেওয়া দরকার বা কীভাবে সামাল দিচ্ছে সরকার? রাইট, এটা ঠিকই বলেছেন। কারণটা হচ্ছে কি, এখন আগে তো একসময় একটা জোর করেই ডলারের মূল্যমানটা একটা নির্দিষ্ট মাত্রায় রাখা হয়েছিল, পরবর্তীতে এটা অনেকটা ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে। এখন সর্বশেষ যেটা আবার 107 থেকে 117 করা হলো আর কি, এইটা বাংলাদেশের অর্থনীতির যে স্ট্রেংথ, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, সবকিছু মিলেই এই রেটটা ফিক্সড করা হয়েছে। এটা একটা বাড়তি চাপ তৈরি করছে বই কি, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু আশা করা যায় যে আগামীতে আর এইটা চাপটা বাড়াবে না, বরং এটা হয়তো অর্থনীতির উপর, দামের উপর, অভ্যন্তরীণ অর্থনীতির উপর একটা ইতিবাচক প্রভাব পড়বে। এই জিনিসগুলো ছিল বাস্তবতা, এটা ওভারনাইট হয়নি। দ্রব্যমূল্যের বৃদ্ধি, তারপরে অনেকদিন ধরে কিছু বিষয় পাইল আপ হচ্ছিল, হয়ে আসছিল, এবং সেটারই একটা হয়তো রিফ্লেকশন আমরা আজকের অবস্থায় দেখছি। এবং সেই কারণে সরকার কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন, যেগুলা হয়তো আগামী দিনে আশা করা যায় সেটার একটা ইতিবাচক ফল অর্থনীতির উপর, দামের উপর, বাজার পরিস্থিতির উপর, জীবনযাত্রার মানের উপর পড়বে। দ্যাট ইজ দ্য প্রত্যাশা। আমি শুরুও করেছিলাম সেই ধরনের একটা ইতিবাচক প্রত্যাশা নিয়ে, আমি শেষও করতে চাই ওরকম একটা প্রত্যাশা নিয়ে। সরকারের কাছে কিন্তু এখন জনগণের, জাতির একটা হিউজ প্রত্যাশা যে এই প্রবলেমগুলো অ্যাড্রেস করার জন্য যথাযথ পলিসি নেওয়া, এবং সেই পলিসি টেকিং দোজ পলিসিজ ইনটু অ্যাকশন। আমরা অনেক সময় পলিসি নেই কিন্তু সেগুলো যথাযথ বাস্তবায়ন হয় না। পলিসি গ্রহণ এবং সেই পলিসির যথাযথ বাস্তবায়ন, এবং তারপরে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে দেখা যে সেখানে কোনো মিড কোর্স কারেকশন দরকার কিনা, সেই পলিসি এবং এর বাস্তবায়ন আমরা যে উদ্দেশ্যে করছি, যে ফলাফল আমরা আশা করছি সেটা পাচ্ছি কিনা, যদি না হয় তাহলে কিভাবে, কি ধরনের রিভিশনের মধ্যে দিয়ে যেতে হবে। অল অফ এ সাডেন শেষ পর্যায়ে গিয়ে দেখলাম যে হলো না, সেই ধরনের পরিস্থিতি পড়তে না হয়, যে কারণে টেকিং পলিসি অ্যাকশন অ্যাপ্রোপ্রিয়েটলি এবং একটা থরো রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে গেলে আমার মনে হয় এই বর্তমান অবস্থা থেকে আমরা
উত্তরণ খুব এখান বেশি থেকে ইতিবাচক সম্ভব হবে। হবে। সাম্প্রতিক সময়ে আসলে বাজেট তো চলে এলো, আগামীকাল বাজেট উপস্থাপিত হচ্ছে। কি মনে করেন এই সংকটগুলো মোকাবেলার ক্ষেত্রে বেশ কিছু সমাধান ইতিমধ্যে আপনি বলেছেন, বেশ কিছু দিক ইতিমধ্যে আপনি তুলে ধরেছেন, তাছাড়াও এবারকার বাজেটে কোন কোন দিক আসলে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি সুনির্দিষ্টভাবে বলি, যেগুলো অলরেডি নেওয়া হয়েছে সেটা আমি রিপিট করছি না। বাজেট একটা যে বাজেটের আকারটা অন্য বছরে যেরকম যে হারে বাড়ে, এবার আশা করা হচ্ছে যে সেই হারে বাড়বে না। তার মানে হচ্ছে যে একটা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি গভর্নমেন্ট অ্যাডপ্ট করতে যাচ্ছে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের যে অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যর ক্ষেত্রে আমরা দেখি অনেক ক্ষেত্রেই লিমিটেড নাম্বার অফ ইম্পোর্টার্স, প্রোডিউসার, সেলার্স, তারা অনেক সময় বাজার পরিস্থিতি এবং মূল্যমানকে নিয়ন্ত্রণ করে। তারপরে আমাদের যে ট্রান্সপোর্টেশন, যেটা হয়তো গ্রাম থেকে শহরে পণ্য সামগ্রী আসছে, সেই ট্রান্সপোর্টেশনেও আমরা অ্যাডিশনাল রেন্ট সিকিং, অ্যাডিশনাল কস্ট ইনকার করতে হয় যারা প্রোডিউসার, যারা ট্রেডার, তাদেরকে আর কি। তো এই অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি যাতে সাপ্লাই চ্যানেলটা আনইন্টারপ্রেটেড হয়, কস্ট অফ বিজনেস যাতে না বাড়ে, এবং কিছু সংখ্যক ব্যবসায়ী তারা যাতে যোগসাজশে কৃত্রিমভাবে দাম বাড়াতে না পারে, সেই সেই দিকটা বিষয়গুলো আসলে নজর দেখা রাখতে দরকার। পারলে বাজারটা সাধারণ মানুষের জন্য হবে। আর একটু আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার জন্য আজ এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন আবার আলাপ হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।